এটি কোনো সিনেমার গল্প নয়, এটি বাস্তব জীবনের গল্প। ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র আর গুজরাটে বসবাসরত হাজার হাজার মুসলিম নাগরিকের জীবনে এখন নেমে এসেছে এক অন্ধকার সময়। কারণ তাদের নামের পাশেই লেগে গেছে একটি ট্যাগ, বিদেশি। ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে 4096 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত, যার মধ্যে 260 কিলোমিটার আসামের সঙ্গে। এই সীমান্ত একদিকে দুটি দেশের সীমারেখা, অন্যদিকে কিছু মানুষের জীবনের শুরু ও শেষের ভয়ঙ্কর গল্প। 1971 সালের 24 মার্চ, এটি একটি তারিখ যা আসামের ইতিহাসে এক নির্ধারিত সীমারেখা। এই তারিখের আগে যদি কেউ আসামে থাকতেন তবেই তিনি নাগরিক হতে পারেন, না হলে তিনি বিদেশি। ধরা যাক আপনি নিজের জন্মভূমিতে আছেন, সেখানে আপনার পূর্বপুরুষ, সেখানে আপনার ভাষা, ধর্ম, সংস্কৃতি। হঠাৎ একদিন কেউ এসে বলে আপনি এই দেশের না, আপনি বিদেশি, আপনাকে এখন সীমান্ত পার করে ফেলা হবে। আর ঠিক এটাই ঘটছে আজ, এখন, এই মুহূর্তে আসামে, পশ্চিমবঙ্গে, মহারাষ্ট্রে, গুজরাটে। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ভারতীয় রাজ্যগুলোতে যারা বাংলাভাষী মুসলিম, তাদের উপর চলছে নির্মম শিকারী অভিযান। ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এই ডকুমেন্টারিটি সেই অন্ধকার অব্যক্ত বাস্তবতার দলিল, যেখানে কেউ কাগজ দেখেও প্রমাণ করতে পারছে না যে সে মানুষ। আসামের ইতিহাসটা একটা জটিল ইতিহাস। 19 শতকে ব্রিটিশরা যখন আসামে চা বাগান গড়তে শুরু করে, তারা শ্রমিক আনে বাংলার বিভিন্ন অঞ্চল থেকে। মূলত মুসলিম কৃষকরা আসাম ও তার আশপাশে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এই মুসলিমরা ভাষায় বাংলা, ধর্মে ইসলাম। কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকার পরেও তারা আজও অনেকের চোখে বহিরাগত। 1947 সালে দেশভাগের পর এই বিতর্ক আরও জটিল হয়। এরপর 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আসামকে আরও সংবেদনশীল করে তোলে। 1971 সালের 24 মার্চ, এটি আসামের দৃষ্টিতে সেই সীমানা যার আগে যারা এসেছে তারা বৈধ, পরে যারা এসেছে তারা অবৈধ। কিন্তু বাস্তবতা কি এত সরল? 2019 সাল, বহু বছরের অপেক্ষার পর আসামে প্রকাশিত হল এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। 3 কোটিরও বেশি মানুষ আবেদন করেছিল, বাদ পড়েছিল প্রায় 20 লাখ, তার মধ্যে প্রায় 7 লাখ মুসলিম। কেন বাদ পড়ল? অনেকের ক্ষেত্রে শুধু বানান ভুল। বাবার নাম এক জায়গায় সামত আলী, অন্য জায়গায় চাহমত আলী। এমন ভুলে বাদ পড়ে যান সাইকেল মেকানিক আলী, যার গল্প পরে শুনব। এনআরসি শুধু তালিকা নয়, এটি লাখো মানুষের জন্য একটি মানসিক, সামাজিক ও অর্থনৈতিক ধ্বংসের নাম। পরিবারগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কোর্ট, ট্রাইব্যুনাল, বন্দি শিবির, এই হচ্ছে তাদের দৈনন্দিন বাস্তবতা। 67 বছরের সাইকেল মেকানিক আলী, তার জীবনের অধিকাংশ সময় কেটেছে আসামের মুড়িগাঁও জেলায়। 23 মে 2025 পুলিশ তাকে গ্রেফতার করে, পরে 200 কিলোমিটার দূরে মাতিয়া বন্দি শিবিরে পাঠায়। তারপর 27 মে ভোরে বিএসএফ তাকে ও 12 জন নারী পুরুষ সহ সীমান্তে নিয়ে যায়, ঠেলে দিতে চায় বাংলাদেশে। কিন্তু বিজিবি জানিয়ে দেয় তারা ভারতীয়, আমরা নেব না। আলী বলেন, নীল আকাশের নিচে নরক দেখেছি। তাকে আর অন্যদের জলাবদ্ধ জমিতে 12 ঘন্টা হাঁটু জলে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। কোনো খাবার, পানীয়, নিরাপত্তা কিচ্ছু ছিল না। ফিরে গেলে গুলি করব, এই ছিল বিএসএফের হুমকি। রহিমা বেগম, 50 বছর বয়সী মহিলা, গোলাঘাট জেলা থেকে তাকে তোলা হয়, কারণ তার কাছে কোনো প্রমাণ ছিল না, অথচ তিনি একজন ভারতীয় নাগরিক। সোনা বানু, যার বয়স 59, আল জাজিরাকে বলেছেন, আমি জন্মেছি, আমার মা বাবা জন্মেছেন এই দেশে, কিন্তু আজ আমাকে বাংলাদেশি বানিয়ে সীমান্তে ফেলে দিল। নারীদের জন্য এই অভিজ্ঞতা আরও নিষ্ঠুর। অনিরাপত্তা, নিপীড়ন, লজ্জা, সব মিলিয়ে এক নরক। আসামে তৈরি হয়েছে ফরেনার্স ট্রাইব্যুনাল, যেখানে সামান্য ভুল তথ্যতেও মানুষ বিদেশি ঘোষিত হচ্ছে। এদের একটা বড় অংশ মুসলিম। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে এই আদালতগুলো পক্ষপাত দুষ্ট। আলী 2013 সালে ট্রাইব্যুনালে হারেন, 2 বছর বন্দি শিবিরে ছিলেন। সুপ্রিম কোর্টে লড়ার সামর্থ্য তার নেই। তিনি শুধু বলেন, তারা আমাকে বাংলাদেশি বানিয়ে দিল। বাংলাদেশ সরকার বলছে বিএসএফের এ ধরনের পুশ ইন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বাংলাদেশের সীমান্তে যাদের ঠেলে দেওয়া হচ্ছে তাদের অধিকাংশই কখনো বাংলাদেশে আসেনি,
তাদের কোনো আত্মীয় স্বজন নেই, ভাষাও অনেক সময় ভিন্ন। আন্তর্জাতিক মাধ্যম যেমন আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমস, বিবিসি বিষয়টি নিয়ে বড় রিপোর্ট করছে, কিন্তু ভারত সরকার এখনো কার্যকর কোনো প্রতিক্রিয়া দেয়নি। 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইন CAA অনুযায়ী 2014 সালের আগে ভারতের প্রতিবেশী মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে আসা অমুসলিমরা নাগরিকত্ব পাবেন, কিন্তু মুসলিমরা নয়। একজন হিন্দু কেবল বললেই হয় আমি ধর্মীয় পীড়নের শিকার, তার নাগরিকত্ব হয়ে যায়। কিন্তু এক মুসলিমকে দেখাতে হয় 20-30টি নথিপত্র, তবুও তাকে বলা হয় বিদেশি। নিজাম আহমেদ পুলিশ সদস্যর ছেলে, তার বাবা ছিলেন আসাম পুলিশে। নিজামের নাম এনআরসিতে ছিল, তবুও তাঁকে সীমান্তে ঠেলে দেওয়া হয়। ছেলে জাহিদ বলেন, আমার দাদা যদি আজ বেঁচে থাকতেন তার চোখে জল এসে যেত। আসামে মিয়া শব্দটি একটি গালাগালি, বাংলাভাষী মুসলিমদের বোঝাতে আসামিয়া সমাজ এই শব্দ ব্যবহার করে। আব্দুল হানিফ, যার নামে কোনো মামলা ছিল না, তাকে পুলিশ সুপারিনটেন্ডেন্টের অফিস থেকে ধরে সীমান্তে পাঠানো হয়, এখনও তার কোনো খোঁজ নেই। এমন অনেকেই হারিয়ে যাচ্ছেন কোনো রেকর্ড ছাড়া, কোনো খবর ছাড়া। আসামের মানুষ যারা এই দেশের সন্তান, যারা যুদ্ধ করেছে, শ্রম দিয়েছে, ভোট দিয়েছে, আজ তারাই বলছে আমরা ভারতীয় নই, আমাদের পরিচয় কই। এই ডকুমেন্টারি একটি প্রশ্ন রেখে যায়, একটি দেশের নাগরিক হবার জন্য কি কেবল কাগজ লাগে? একটি ভাষা, একটি ধর্ম, এসব কি কাউকে বিদেশি বানিয়ে দিতে পারে?